এই যে আরামবাগ টিভির কী দাম, ও তো কাফের। এই যে পদ্মশ্রী পেয়েছিল মাসুমা, এরা কাফের। কাফের মানে তো হিন্দু নয়। মুসলমান মানে হচ্ছে, ইসলাম মানে হচ্ছে সমর্পণ, মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ। যে জন্য মুসলমানরা কথায় কথায় ইনশাল্লাহ বলে। তো এই যে আল্লাহর সম্পত্তিগুলো যখন কেড়ে নিচ্ছে নৃশংসভাবে, যখন আইন করে দিচ্ছে, তখন যখন আমার বাংলার মুসলমান নেতারা, এই নওশাদ সিদ্দিকী হোক, কামরুজ্জামান হোক, ইত্যাদি 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 আছে, তাদের যখন কোনো অনুভূতি হয় না, তারা যখন শুধু ভোট 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 করে, তখন বুঝতে হয় এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। মুসলমান এমন অনেক মুসলমান আছে, সে হয়তো ধর্মে হিন্দু বা কোনো ধর্মই নয়, সে এই আদর্শটাকে বেশি মানে। কিন্তু তথাকথিত যারা 2002 সালে কোনো এসআইআর হয়নি, এসআইআর হচ্ছে একটা অসাংবিধানিক, ভারতে কোনো রাজ্যে এসআইআর হয়নি। দেখুন, আমি এখনও জানি না প্রার্থী হচ্ছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে, আমিও শুনেছি, তবে এটাও ঠিক, বহু মানুষই ভোটের দাঁড়ানোর আগে এরকম কিছু সত্যি মিথ্যা বলে। ভাঙড়ের আমি বেসিক্যালি একটি সমাজকর্মী, তবে আজকে আমার যেটা অ্যাজামশন, আমার যেটা মনে হয়েছে, যে এতদিন আমরা 7 বছর ধরে যা যা বলতে চেয়েছি, মানে বাংলা ধ্বংস হওয়ার পক্ষে, কারণ এসআইআর, তাতে 4.5-5 কোটি মানুষ শেষ হবে, সিএ নাগরিকত্ব, ওটা ঢপবাজি। মারাত্মক যেটা হচ্ছে, সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আজ থেকে 6 মাস আগে আমি বলেছিলাম, 1 লপ্তে 42,000 মসজিদ দখল করে নেবে। তো সেটা কেউ পাত্তা দেয়নি, পাত্তা দিয়েছে একমাত্র সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে। কিন্তু পলিটিক্যাল নেতা বা বড় নেতারা পাত্তা দেয়নি। এমনকি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের যে লাস্ট ওয়াকআপ নিয়ে বললো, তাতেও এস্টাবলিশ হলো যে 1,20,000 ওয়াকআপ, 1,20,000 মসজিদ নিয়ে নেবে, আইন হয়ে গেছে। 1,50,000 গোরস্থান নিয়ে নেবে। তার মানে আর মুসলমান থাকবে না, কবর দিতে পারবে না, পোড়াতে হবে। এর সঙ্গে ভাঙড়ে দাঁড়ানোর কথা, উদ্দেশ্য, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা পলিটিক্যাল দলের নেতা হতাম, তাহলে আমার কথাটা শুনতো। আমি চোর, চিটিংবাজ, কি শান্তনুর মতো গাঁজাখোর, মাকে পেটিয়ে মারা, মারধর করা, কি ঠাকুরের অলংকার চুরি করে নেওয়া, আর নৌসাদের মতো একদম পাতি সাধারণ একটা ছেলে, যাকে রাতারাতি পাম দিয়ে বিরাট করে দেওয়া হয়েছে, যার সমাজের কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু টাকা গোনা ছাড়া ভক্তদের কাছে। তাহলে যেটা ঘটছে, আমি যদি আজকে পলিটিক্যাল কোনো একটি দলের হয়ে দাঁড়াতাম, তাহলে লোকগুলো আমার কথা, মানুষ শুনতো, আমার কথা বিশ্বাস করতো। তাহলে মানুষ আজকে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে পাগলের মতো আন্দোলন হওয়ার কথা, একদম ভয়ঙ্কর হওয়ার কথা। কারণ বাঙালি ধ্বংসের পথে, নাম্বার 1। তাহলে এই জায়গাটা থেকে অনেকেই বলে থাকে, এই যে সমাজকর্মী যারা, আমি নয় একজন সমাজকর্মী, লেখক, সাহিত্যিক ইত্যাদি, একসময় সাংবাদিকতা করতাম, তো আমাদেরও তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। সামাজিক দায়বদ্ধতা মানে আমি বললাম, আর লোকে বললো মানিকদার দাড়ি বড় হয়ে গেছে, চুল বড় হয়েছে, এই হলো সেই হলো, হাততালি দিলে, এদিকে কিছু হয় না। আলটিমেট ওই যে নওশাদ সিদ্দিকী কথায় কথায় বলে না, অন ক্যামেরা বলছি, ওই অন ক্যামেরা বলছি, তার যে কত ঢপ লোক, ও অন ক্যামেরা বলেছে 1 কোটি টাকার জ্বালানি ও খরচ করে, আবার বলছে অন ক্যামেরা আমার 30 লাখ টাকা হাতের ময়লা। ফলে ওই যে অন ক্যামেরা বলা, এটা মানুষ বিশ্বাস করছে। ঠিক সেরকমভাবেই আমি মনে করছি যে শুধু আমি নই, আমার বাংলাতে অসাধারণ বহু মানুষ আছেন। আমি ভাঙড়ের জায়গাটা বলি, ভাঙড় একটি অত্যন্ত শিক্ষিত মানুষদের জায়গা। ভাঙড়ের ইয়ং ছেলেমেয়েরা খুব ভালো। আমরা কি জানি? আমরা জানি ভাঙড় মানেই মারামারি, পোট্রে করা হয়েছে মারামারি দিয়ে। যেমন দেখুন বিজেপি যেটা করেছে, কৌশলটা দেখুন, বিজেপি 2 জনকে ধরেছে, দুজনারই ব্যাকগ্রাউন্ড স্ট্রং। একটা হলো শান্তনু ঠাকুর, যার দাদু হলো পিয়ার ঠাকুর, বিখ্যাত লোক।
যে ধর্মগুরু তার প্রচুর ভক্ত, তাহলে প্রচুর ভক্তরা ধর্মগুরু ছাড়া কথা শুনবে না, ও বলবে মরে যাব, কিন্তু উনি যা বলছে সেটা। আজকে এই এই শান্তনু ঠাকুর কী করতো, গাঁজা করছিল, নোংরামি করতো পাড়ায়। ও মন্ত্রী হয়ে যাওয়ার পরে কি হয়েছে, যেটা এত লোক ওর সঙ্গে আরও বেড়ে গেছে, ফলে কি হচ্ছে, আজকে উদ্বাস্তুদের 95% চিরকালের জন্য বেনাগরিক হলো। আর এদেরটা কি হলো, নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এটাকে বললে তবে ওইটা আসবে, নাহলে কথাটা আসবে না, একটু বলতে দাও গুরুদেব। এ কি হলো পুরো, আমি তো নওশাদের যে পার্টি তৈরির সময় শুরু থেকে খুব ঘনিষ্ঠভাবে জানি, ও দাদাও তো আমার বন্ধু মতো। একটা বিরাট খাটলো, প্রচার করলো, কে করলো, দাদা। ওকে বসিয়ে দিল। আমি যখন ওদের বাড়িতে যেতাম, ওর দাদাকে আইনটা বোঝাতে যেত, একটা সাধারণ ছেলে, মাঝে মধ্যে আমাকে ফোন করতো। সেই ছেলেটিকে আজকে আপনি বলুন তো, এখানে একটা চায়ের দোকান, যে কোনো একটা ছেলে, ওকে পাম্প দিয়ে দিন, 2-4টে পুলিশ দিয়ে দিন, একটা এমএলএ করে দিন, দেখুন ও বিরাট পাওয়ারফুল হয়ে যাবে। তাহলে ক্ষমতা এমন জিনিস, ক্ষমতা এরকম করে দিল। দেওয়ার পরে সরকার দেখলো, বিজেপি দেখলো যে যার ভক্ত অনেক, এই ভক্তগুলোকে হাতের মুঠো করে নিল। করে নেওয়ার পর ওকে বিজেপির মিডিয়াগুলো এমনভাবে হাইলাইট করলো, মানে ভারতের সবচেয়ে বেশি প্রচার পাওয়া এমএলএ হচ্ছে নওশাদ সিদ্দিকী। কারা প্রচার করছে? বিজেপির চ্যানেল প্রচার করছে। কি করলো, প্লাস এক গাদা অন্ধ ভক্ত, জাস্ট শান্তনু ঠাকুরের ভক্তের মতো, তারা কোনো কথা বলতে দেবে না, সব সময় গালাগালি, খিস্তি কামারি করে 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 একটা বাজার গরম করে রেখেছে। এই নওশাদ সিদ্দিকী ভোটের আগে ভাঙড়ের মানুষ এমন তাড়া করবে, পালানোর রাস্তা হবে না। কেন? সে বলেছে এসআইআরে কোনো ভয় নেই, দাদুর কবরস্থান দেখালেই হবে। কতগুলো ডিটেনশন ক্যাম্পে যাবে, শুধু একটা ব্লকে প্রকৃত নাগরিক 40 থেকে 50,000 যাবে, কারণ বানান ভুলগুলো দিয়ে যাবে। কারণ মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরতে না পারলে হিন্দু উদ্বাস্তু ধরতে পারবে না। আবার ওয়াকআপ নিয়ে কোনো কথাই কোনো মানুষকে বলেনি, 1.5 লাখ ওয়াকআপ সম্পত্তি, মসজিদ, মাজার সব চলে যাচ্ছে। এমনকি সে নওশাদ সিদ্দিকী স্টেট কার্ড বলছে আমি ইউসিসির পক্ষে। ইউসিসি মানে নামাজ, আজান, জাকাত নিষিদ্ধ। এখন ঘটনা হচ্ছে, তাহলে ভোটের ইস্যু কিন্তু এইগুলো। এমনি নওশাদ দেখতে খুব ভালো ভালো ছেলে, এই একটা এনজিওর মতো সব কিছু এই করছে, ওটা নয়। কিন্তু ভোটের ইস্যু কিন্তু অস্তিত্ব, বাঙালি থাকবে কি থাকবে না, আমার বাড়ির ছেলেটার ভোটের নাম নেই, সে বাঁচবে কি বাঁচবে না, এটাই হয়ে যাবে এবারের ভোটের ইস্যু। কারণ সিপিএমের ম্যাক্সিমাম উদ্বাস্তু শেষ, বিজেপির ম্যাক্সিমাম শেষ, তৃণমূলের যারা ভোটে দাঁড়িয়েছিল 50% ভোটে দাঁড়াতে পারবে না, শেষ। কারণ বাংলার 4.5 কোটি যাবে। এইখানে বাংলার যারা প্রকৃতপক্ষে সমাজকর্মী, বাংলার মানুষের যারা বন্ধু, দেখুন আমাকে যদি আমি লোকে খারাপ ভাবতো না, তাহলে আমাকে গুলি করে মেরে দিত। ওই ভাঙড়ের সকাল থেকে রাত পর্যন্ত নওশাদের বাহিনী সারাদিন আমাকে গালাগালি করবে, সারাদিন, ভাষা বুঝে পাবেন না, অথচ এত ভালোবাসে আমাকে তারা ভাবতে পারবেন না। রাস্তায় দেখা এলে দাদা কেমন আছেন, চা খাবেন। দেখুন আমি জনগণের স্বার্থে আমি সোশ্যাল মিডিয়াতে দেবো, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করবো, মানুষ যদি মনে করে তোমাদের মতো মানুষদের ভোটে দাঁড়ালে দেশের উপকার হবে, বাংলার উপকার হবে, আমি ভোটে দাঁড়াবো। বহিরাগত না, বহিরাগত এই কথাগুলো সিপিএম এর কিছু প্রচারিত কথা। একটা যে যাই বলছে, সে তৃণমূল কিছু বললে তৃণমূলকে জিজ্ঞাসা করবে। আমি কোনোদিনই সিপিএম ছিলাম না, আমি বামপন্থী মানসিকতার ছেলে। আমাকে মাওবাদী রাজ্য নেতা বলে গ্রেপ্তার করে জেলে ঢুকেছিল। আমি আদলের মাওবাদীর নয়, এমন বুদুম করে মারলে আমি মুখ দিয়ে সব হরর করে বলে দেবো, বলে আমার ওই গার্ডস নেই। আমি উপন্যাস লিখি, আমি সাংবাদিকতা করি, ইত্যাদি ইত্যাদি। আমি পুরোদস্তুর একটা সমাজকর্মী। না, বিধায়ক হওয়ার ইচ্ছা আমার ততটা নেই, কিন্তু আমার ইচ্ছা আছে আমি যদি বিধায়ক হই বা না হই, আমি যদি হেরে গেলাম কিচ্ছু যায় আসে না, যদি আমার কথাগুলো মানুষ শোনে। আমি যখনই একটা হেভিওয়েট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছি, ব্যাপক প্রচার পাবো। আমি নওশাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, ব্যাপক প্রচার পাবো। যখন প্রচার পাবো, তখন যখন আমি সত্যিটা বলে দেবো এই হতে চলেছে, তখনই কিন্তু মানুষ বিশ্বাস করবে।
আমি করিনি বাবা, আমাকে যদি দাঁড়ানোর সুযোগ দেয় আমি দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই। আমি এগুলো বলবো না, তো এগুলো আমি বলবো না, ঠিক আছে? তার কারণ হলো তৃণমূলের, আমি দেখো, আমি তৃণমূল না করতে পারি, তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে ডেঞ্জারাস যে দুটো বই, সেই দুটো বই আমাদের করা, একটা দীপক ঘোষের বই আর একটা আমার লেখা নিজের ঢাক। তৃণমূলের সঙ্গে জানি না, কিন্তু যারা এই লিখেছে সোশ্যাল মিডিয়ায়, তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার সাংবাদিক, যে মানিক ফকির সম্ভাব্য ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছে। অনেকে ভাবছে তারা ভিতরের খবর রাখে, তো আমি বলছি আজ থেকে আপনাদের সামনে বলে ফেলছি, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার বন্ধু পার্থ চ্যাটার্জি আমাকে একটা অনেক বড় দায়িত্ব দিতে চেয়েছিল রাজ্যের। তো আমি বলেছিলাম, তো আমি লেখক, আমি তো রাজনীতি করব না। আমাকে একজন জাতীয় কবি অমিতাভ গুপ্ত বলেছিল, আপনার ওই উপন্যাসটা কম্পারেটিভ লিটারেচারে সিলেবাসে দেওয়া হোক। আমি বলেছিলাম আমি তো সম্ভব না, কারণ আমার বন্ধু মন্ত্রী, পরবর্তী সময় ব্রাত্য আমার মন্ত্রী বন্ধু, তাহলে আমি যদি নিজেদের মধ্যে করি লোকে খারাপ বলবে, তাই তো? তাহলে ডাইরেক্ট যদি আমি রাজনীতি করতাম, মোট কথা আমি হচ্ছে হুইসেল ব্লোয়ার, বা আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো, আমি জাগদে রহো বলে বলতে বলতে যাই, মানুষকে জাগাতে যাই। কিন্তু আমি একজন সমাজকর্মী বা আমি একজন লেখক সাহিত্যিক বাণী যে আমি ভালো ভালো করে সুন্দর করে কথা বলবো, একদম ধুতি পাঞ্জাবি করে চলবো না। আজকে বাংলার যে বিপদ, বাংলার মানুষকে বাঁচাতে প্রয়োজনে আমি রিভলভার ধরবো, প্রয়োজনে আমি জোরহাত করে মানুষের সঙ্গে কথা বলবো। আর তাতে ভাঙড় হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা অত্যন্ত পপুলার, যে জায়গার ইয়ং ছেলেমেয়ে, আমরা টিভিতে প্রমোট করা হয় ভাঙড় মানে মস্তানি। নন্দীগ্রামে নয়, কেন নয়? নন্দীগ্রাম হলে তো আরও ভালো। নন্দীগ্রামে আমার ব্যক্তিগত যা পরিচিতি, আমি নন্দীগ্রাম আন্দোলনের ছিলাম, আমি আরও অনেক রকম ব্যাপার আছে, যেখানে নন্দীগ্রাম হলে তো আরও ভালো। ভাঙড়টা কেন বলছি? ভাঙড়টা এই কারণে আমি তো বেশিরভাগ মুসলিমদের নিয়ে কাজ করি। তার কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মিল্কি গোল্লা, আমার মামার বাড়ি, যে গ্রামের 90% মুসলমান, এবং আমার 5টা উপন্যাস আছে যেটা মুসলমান চরিত্র নিয়ে, যেটা রবীন্দ্রনাথ কোনোদিন উপন্যাস নিয়ে একটা খালি সেই খকিব কিসমিস খাবে করেছিল, আর শরৎচন্দ্র একটা খালি ওই মহেশের গল্প করেছিল। কিন্তু মুসলমানরা হিন্দু নায়ক নায়িকা নিয়ে প্রচুর বই করেছে, কিন্তু হিন্দুরা কখনো মুসলমানদের নিয়ে করেনি সেইভাবে। ফলে আমি মুসলমানদের জীবন, কারণ আমার জীবনের আমি সবচেয়ে সেরা মানুষ বলে মনে করি যাকে, আমি তো হরিদাস পাল, যেটা স্বামী বিবেকানন্দ মনে কর, কোনো পার্টির মধ্যে বা কোনো ধর্ম বর্ণের মধ্যে আটকে দিলে হবে না। তৎকালীন যুগে সেই 500 কত খ্রিস্টাব্দে, তখনকার যুগের এত মুক্তমনা মানুষ যে পৃথিবীটাকেই পাল্টে দিল, তাই না? তো সেই জায়গা থেকে আমি তাদেরকে, আমি ইসলামকে, আমি বিশ্বনবীকে ভালোবাসি। আজকে যখন আমি ফোন করে পলিটিক্যাল নেতাদের বা গণ আন্দোলনের নেতাদের মুসলিমদেরকে বলি, জানো তো ওয়াকফে এই হয়েছে, ওয়াকফ হয়েছে, কারো কোনো অনুভূতি নেই, মানে ব্যাস হয়েছে, তো হবে, তো আমি কি করব? কিন্তু আমি বুঝতে পারছি, যেটা 700-800 বছর ধরে তিল করে একটা সমাজ তৈরি হলো ব্রাহ্মণ্যবাদের হাত থেকে বাঁচাতে, একটা মুসলিম সমাজ, সেই সমাজের যখন আসল জায়গাটা, মেরুদণ্ডটা, মুসলমান মানে হচ্ছে, ইসলাম মানে হচ্ছে সমর্পণ, মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ, যে জন্য মুসলমানরা কথায় ইনশাল্লাহ বলে। তো এই যে আল্লাহর সম্পত্তিগুলো যখন কেড়ে নিচ্ছে নৃশংসভাবে, যখন আইন করে দিচ্ছে, যখন আমার বাংলার মুসলমান নেতারা, এই নওশাদ সিদ্দিকী হোক, কামরুজ্জামান হোক, ইত্যাদি আছে, তাদের যখন কোনো অনুভূতি হয় না, তারা যখন শুধু ভোট করে, তখন বুঝতে হয় এরা মুসলমান নয়। মুসলমান এমন অনেক মুসলমান আছে, সে হয়তো ধর্মে হিন্দু বা কোনো ধর্মই নয়, সে এই আদর্শটাকে বেশি মানে। কিন্তু তথাকথিত যারা মুসলমান নেতা বলে, এই যে আরামবাগ টিভির কী দাম, ও তো কাফের। এই যে পদ্মশ্রী পেয়েছিল মাসুমা, এরা কাফের মানে তো হিন্দু নয়। এগুলো মিথ্যা প্রচার, বিধর্মী মিথ্যা প্রচার। ফলত নওশাদ সিদ্দিকীদের কথা বাদ দিন, ভাঙড় একটা মুসলিম প্রধান জায়গা,
আমি যদি ভাঙড়ে না দাঁড়াই তাহলে মুর্শিদাবাদে কোনো একটা মুসলমান এলাকা হলে আমাকে খুব ভালোবাসে। ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব চাইছে ভূমিপুত্র এবং স্থানীয় মানুষও চাইছে ভূমিপুত্র। সেটা তৃণমূল ঠিক করবে, তাদের বিষয়। আমার কি, আমি তো হরিদাস পাল, বাস্তবিক তো আমি হরিদাস পাল, আমি তো কেউ নই, তাই না? তো আমি যদি নির্দল হয়ে দাঁড়াতে পারি, তৃণমূল সমর্থন করতেও পারে, নাও করতে পারে। মূল গল্পটা হচ্ছে এবারের ভোটের ইস্যুটা কিন্তু এই ছোটোখাটো জিনিসপত্র নয়। এবারের ভোটের ইস্যু হচ্ছে অস্তিত্ব রক্ষা করা। এবারের ভোটের ইস্যু হচ্ছে এই SIR-এর নামে মিথ্যা কথা বলা। বাংলায় 2002 সালে কোনো SIR হয়নি। SIR হচ্ছে একটা অসাংবিধানিক, ভারতে কোনো রাজ্যে SIR হয়নি। SIR-টা পুরো ঢপবাজি। এই নাম করে যখন এই যে বানান ভুল আর ডিটেনশন ক্যাম্পে ভরে দিলাম, মানুষ যখন ছটফট করবে, তখন আমাদের মতো কিছু মানুষ, কিছু বন্ধুকে মানুষের প্রয়োজন হবে। অর্থাৎ আমি কাজের সুযোগটা পাবো, আর কিছু না। আমি যদি ভাঙড়ে একবার করে বলে বেড়াই যে এই দেখো কাগজ, ওয়াকফ সম্পত্তি মসজিদ সব নেবে, তো কোনো নেতা দরকার হবে না, মানুষ তো এমনি বেরিয়ে পড়বে। তো সেই জায়গা থেকে বলছি, ভাঙড় কলকাতার পাশে, শিক্ষিত মানুষের জায়গা, ভাঙড় একটা মিডিয়া হাইপ জায়গা। ফলে ভাঙড়ে যদি কেউ কখনো আমাদের বলে, ভাঙড়ের ইয়ং ছেলে মেয়ে আমার প্রচুর চেনা। FPC কোম্পানি আছে, আমি একটা FPC কোম্পানির ডাইরেক্টর। হ্যাঁ, প্রচুর FPC, মানে প্রচুর শিক্ষিত লোক আছে। আর ভাঙড়ের প্রচুর ছেলেমেয়েরা আছে যারা আমার বন্ধু বান্ধব। হতে পারে তারা নৌসাদের লোক, হতে পারে সে অন্য কারোর লোক, তৃণমূলের লোক, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা আমার সঙ্গে সবারই সুন্দর। ফলে আমি যদি দাঁড়াই, ভাঙড় আমার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড হচ্ছে শুভেন্দু অধিকারীর। নৌসা